ওয়েলকাম টু নলেজ সেল। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা বিটেক 4th ইয়ার 8th সেমিস্টারের একটি সাবজেক্ট, ইউটিলাইজেশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার। তারই ফার্স্ট চ্যাপ্টার ইলেকট্রিক্যাল ট্র্যাকশন, ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা থেকে সেমিস্টারে সম্ভাব্য কোশ্চেনগুলো নিয়ে একটু ডিসকাশন করার কথা। এবং এই কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ডেফিনেটলি এক্সামে আসবে, তাই মন দিয়ে ভিডিওটা দেখবে। তাহলে চলো শুরু করা যাক। আজকের ক্লাস আমি স্টার্ট করছি ফ্র্যাকশনের স্ট্যাটিস্টিক কোশ্চেন প্লাস সেমিস্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো দিয়ে। তো ফার্স্টে আমি স্টার্ট করবো ইলেকট্রিক্যাল ট্র্যাকশন। ফার্স্ট কোশ্চেন, ড্র অ্যান্ড এক্সপ্লেন স্পিড টাইম ফর কার ফর ট্রেন মুভমেন্ট অফ মেন লাইন সার্ভিস। সো হোয়াট ইজ মেন লাইন সার্ভিস? মেন লাইন সার্ভিস হচ্ছে বেসিক্যালি a long distance train service which connects major cities and towns. আর এটা হায়ার স্পিডে থাকে এবং এর যে স্টপেজ গুলো থাকে সেটা সাব আরবান বা আরবানের তুলনায় কম থাকে। তো মেইনলি মেন লাইন সার্ভিস হচ্ছে একটা লং জার্নি ট্রেন, যেটা আমরা বলতে পারি লং জার্নি ট্রেন, যেটা অনেকগুলো সিটি বা অনেকগুলো এরিয়াকে কভার করছে। এরিয়া মিনস আমি বলতে চাইছি যে অনেকগুলো মেজর সিটি অ্যান্ড টাউন যেখানে স্টপেজ গুলোর মানে নির্দিষ্ট হয় না, ঠিক আছে, এবং স্পিডটাও ইরেগুলার হয়। তো এইটা হচ্ছে মেন লাইন সার্ভিস। সাবআরবান সার্ভিসের ক্ষেত্রে কিন্তু মেট্রোপলিটন সিটিকে ধরা হয়। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে স্পিড টাইম কার্ভ ফর ট্রেন মুভমেন্ট সিস্টেম। যখনই আমরা স্পিড টাইম কার্ভ সম্পর্কে কিছু পড়বো, তখনই আমাদের যেটা ফার্স্টে মাথায় আসতে হবে, মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে তিনটে জিনিসে ভাগ করা হয় যে কোনো সার্ভিসকে। যখন আমরা বলছি মুভমেন্ট, স্পিড টাইম কার্ভ, ট্রেন মুভমেন্টে স্পিড টাইম কার্ভ নিয়ে যখন আমরা আলোচনা করবো, তখন তিনটে জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট ওয়ান ইজ অ্যাক্সিলারেশন, second one is posting, and third one is retardation. Whatever be the situation, আমার কিন্তু এই তিনটে বেসিক সেম থাকবে, অ্যাক্সিলারেশন, পোস্টিং আর রিটার্ডেশন। এই বিষয়গুলো একই থাকবে, শুধু কি পার্থক্য হবে? পার্থক্যটা হচ্ছে মেন লাইন সার্ভিসের ক্ষেত্রে আমরা অ্যাক্সিলারেশন দুরকম ভাবে পাই, সাবআরবানের ক্ষেত্রে সেটা আমরা একটা পার্ট পাই না। কি পাই না সেটা আমি পরে আসছি। তো আমরা ফার্স্টে যেটা করবো যে অ্যাক্সিলারেশন যেটা পার্টটা রয়েছে সেটা কি করা হয়। তো দুরকম একটা দেখতে পাচ্ছি যে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন আর অ্যাক্সিলারেশন ডিউরিং নোচিং আপ। তো এই নোচিং আপ বলতে যখন ট্রেনটা জাস্ট স্টার্ট নিচ্ছে, যখন একটা অ্যাক্সিলারেটেড হচ্ছে, যখন জাস্ট স্টার্ট করছে মেন লাইন সার্ভিসের ক্ষেত্রে, তখন এই পার্টটাকে আমরা বলছি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে কেন কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন বলছি? কারণ কারেন্ট এই সময় মোটরে অ্যাপ্রক্সিমেটলি কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। আর ভোল্টেজ যেটা হয় সেটা হচ্ছে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে। কিভাবে ইনক্রিজ করবে? বাই কাটিং আউট দ্য স্টার্টিং রেজিস্ট্যান্স। যেভাবে মোটর চলে, সিরিজ মোটরের ক্ষেত্রে যদি আমরা ধরি, সিরিজ মোটর দিয়ে তো মেইনলি ট্রাকশনের কাজটা করা হয়, সিরিজ মোটর ইউজ করা হয়। তো সেখানে আমরা ভোল্টেজটাকে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করব বাই কাটিং আউট দ্য স্টার্টিং রেজিস্ট্যান্স, ঠিক আছে। তাহলে এখানে ট্র্যাকটিভ এফর্টটাও আমার কনস্ট্যান্ট থাকবে, জিরো থেকে স্টার্ট করছে, জাস্ট একটা কনস্ট্যান্ট স্পিড আমি এখানে অ্যাক্সিলারেশনটাও কনস্ট্যান্ট থাকবে এবং স্পিডটাই যেটা থাকবে সেটাও কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজিং আসবে, ঠিক আছে। তো এই পার্টটাকে আমরা বলি কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। এবার দেখা যাচ্ছে একটা সার্টেন পয়েন্ট, তাহলে এই কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন পার্টটা কতটুকু ডিউরিং নোচিং আপে থেকে 0 থেকে T1, 0, T1, T2, T3, T4, T5, এবার আমরা পুরো জিনিসটাকে ভাগ করেছি। 0 থেকে T1 যে পার্টটা বলছে, একদম ইনিশিয়াল স্টেজ যেটুকু, সেটুকু আমি বলতে চাই এই সময়টা অ্যাক্সিলারেটর জাস্ট ট্রেনটা স্টার্ট নিচ্ছে। এরপরে স্পিড কার্ভের যে জায়গাটা সেটাতে আসবে, সেটাতে কি হচ্ছে, এই সময় ভোল্টেজ অ্যাক্রস মোটর রিমেন কনস্ট্যান্ট। এই পার্টটাতে T1 থেকে T2, এইখান ইনিশিয়াল স্টেজে T1 থেকে T2, ঠিক আছে। তাহলে T1 থেকে T2 এই পার্টটা কি হচ্ছে, রানিং পজিশন, ঠিক আছে। এখানে কি হচ্ছে, কারেন্ট ডিক্রিজ করতে শুরু করবে। আগেরটাতে কি ছিল, কারেন্ট ছিল কনস্ট্যান্ট, ভোল্টেজটাকে আমি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করলাম। এখানে কি হচ্ছে, ভোল্টেজ রিমেন কনস্ট্যান্ট এন্ড কারেন্ট স্টার্ট ডিক্রিজিং উইথ দ্য ইনক্রিজ ইন স্পিড। স্পিডটা বাড়বে। একটা নর্মাল ট্রেন চিন্তা করতে হবে আমাদের, মেন লাইন সার্ভিস হোক কি সাবআরবান হোক, একটা ট্রেন যখন আমি বলছি লং ডিস্টেন্সের ট্রেন যাচ্ছে, তখন স্টার্টিং এ যখন ট্রেনটা স্টার্ট করছে, তারপর থেকে যখন যে পজিশনে ট্রেনটা যাচ্ছে, তখন সেটা একটা স্পিড নিচ্ছে। তাহলে প্রথমেই তো হাই স্পিড নেয় না, ধীরে ধীরে স্পিড নেয়। তাহলে ফার্স্টে একটা নোচিং আপ পিরিয়ড থাকবে 0 থেকে T0, যেখানে 0 থেকে T0 বা 0 থেকে T1 যেটাই বলবো, সেখানে হচ্ছে একটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন আসবে। এবার একটা স্পিড কার্ভ রানিং, একটু অ্যাক্সিলারেশনটা বাড়বে, ঠিক আছে।
তাহলে আমার যখন স্পিডটা ইনক্রিজ করছে, তাহলে অ্যাক্সিলারেশনটা ধীরে ধীরে কমতে চাইবে, ঠিক আছে। তাহলে এখানে আমার একটা সময় আসবে ফ্রি রানিং কন্ডিশন আসবে, সেটা কখন আসবে? T1 থেকে T2 তে অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম নিয়ে নিয়েছে, ঠিক আছে। এরপর আমরা যেটা পাবো সেটা হচ্ছে কনস্ট্যান্ট স্পিড বা ফ্রি রান, এই যে এই পোর্শনটা T2 থেকে T3 ফ্রি রানিং কন্ডিশন। এই এরিয়াতে, এই সময়টাতে ট্রেন কিন্তু ম্যাক্সিমাম স্পিড নিয়ে নেয়, ঠিক আছে। এবং এই সময় ট্রেন মোটামুটি কনস্ট্যান্ট স্পিড থাকে, কনস্ট্যান্ট স্পিড। এখানে কিন্তু এই পোর্শন, এই ছোট্ট জায়গাটাতে কিন্তু অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট ছিল, এখানে কিন্তু স্পিড ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে। এবং যতক্ষণ আমার T2 একটা পার্টিকুলার T2 থেকে T3 তে যাচ্ছে, তাহলে এই সময় মোটর থেকে কিন্তু কনস্ট্যান্ট পাওয়ারও ড্র হবে, ঠিক আছে। এরপর হচ্ছে ট্রেন কি পোস্টিং এরিয়া। পোস্টিং বলতে আমরা কি বুঝি? সেটা হচ্ছে ট্রেন থামার আগের মুহূর্ত, ঠিক আছে। যখন একটা রানিং পিরিয়ডে থাকছে, তাহলে একটা পার্টিকুলার T3 তে রানিং পিরিয়ডে রয়েছে, এই পার্টিকুলার T3 টাইমটাতে পোস্টিং যে সময়টা বলছে, সেই সময় কিন্তু পাওয়ার সাপ্লাইটা কাট করে দেওয়া হয়। পাওয়ার সাপ্লাই কাট করে দিয়ে কি হবে? একটা ট্রেনের নিজস্ব একটা মোমেন্টাম রয়েছে, তাহলে সেই ওন মোমেন্টামে ট্রেনটা জাস্ট চলতে শুরু করবে। মানে আমি তো যে যখনই আমাদের এসে পৌঁছচ্ছে, যখনই আমাদের ট্রেনটা এসে পৌঁছচ্ছে, তখন গিয়ে তো আমি স্টপেজে গিয়ে ব্রেক করবো না। তার আগে কি হবে? আগে থেকেই আমি ট্রেনটাকে কাট করে দেবো। এটা একটা রিজেনারেটিভ ব্রেকিং এর প্রসেস আছে, সেটা আমি পরে আসছি। রিজেনারেটিভ ব্রেকিংও আমাদের রয়েছে। তো এখানে যে পোস্টিং পিরিয়ডটা এখানে কাজ করে, সেটা মেইনলি হয় হচ্ছে আমার এখানে পাওয়ার সাপ্লাইটা পার্টিকুলার এই টাইমে পাওয়ার সাপ্লাইকে কাট করে দেওয়া হয় এবং ট্রেন নিজের মোমেন্টামের জন্য রান করতে শুরু করে। এবং সেই সময় কি হচ্ছে? ট্রেনের স্পিড কি হবে? যখন আমি ব্রেকের আগের মুহূর্তে যাব, তখন স্পিড যেটা থাকবে ট্রেনের, সেটা ডিক্রিজ করতে শুরু করবে, ঠিক আছে। তাহলে এই যখন ডিক্রিজ করতে শুরু করলো, সে একটা পার্টিকুলার এরিয়াতে আছে T3 থেকে T4, T3 থেকে T4 এ আসছি। T3 থেকে T4 এ যখন আমি আসছি, সেই জায়গাটাকে আমি বলছি পোস্টিং পিরিয়ড। এখানে কি হচ্ছে? ট্রেনের পাওয়ার কাট অফ হয়ে যাচ্ছে। পাওয়ার কাট অফ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে? ট্রেন নিজের যে মোমেন্টাম, সেই মোমেন্টামের কারণে ট্রেন ইজ অ্যালাউড টু রান আন্ডার ইজ ওন মোমেন্টাম, ঠিক আছে। এবং এই সময় স্পিড ডিক্রিজ করবে অন অ্যাকাউন্ট অফ রেজিস্ট্যান্স, ঠিক আছে। এবং এই তাহলে কোস্টিং পিরিয়ডে কি করছে? আমার এখানে কোস্টিং হয়ে আছে, ট্রেনটা আস্তে আস্তে ডিক্রিজ করছে, বাট ব্রেক হচ্ছে না। তো এটা একটা রিটার্ডেশন জোনে আছে, কিন্তু ব্রেক পুরোপুরি হচ্ছে না। তো তারপর T4 থেকে T5 এ যখন আমরা যাবো, এই পিরিয়ডটা হচ্ছে আমার ব্রেকিং পিরিয়ড, ঠিক আছে। এই সময় ব্রেকিং পিরিয়ডে কি করা হয়? ট্রেনটা কিন্তু আন্ডার রেস্টে চলে আসে, অর্থাৎ ট্রেনটা থেমে যায়, ঠিক আছে। এবং এই সময় স্পিড যেটা থাকে সেটা র্যাপিডলি ডিক্রিজ করে জিরোতে চলে আসে, তবে কি ট্রেনটা চলে আসে। তাহলে মানে এখানে একটা, যখন আমি একটা ফুল স্পিড টাইম কার্ভ যখন নিচ্ছি, সেখানে তিনটে যে পার্ট রয়েছে, অ্যাক্সিলারেশন, পোস্টিং অ্যান্ড রিটার্ডেশন। রিটার্ডেশন মানেই ব্রেকিং। তাহলে তার দুটো এরিয়াকে আমি কমপ্লিট পাচ্ছি। সেটা হচ্ছে যে একটা অ্যাক্সিলারেশন ফ্রি রানিং এর আগে অবধি, এবং পোস্টিং থেকে ব্রেকিং পর্যন্ত রিটার্ডেশনের পার্টটা আমি পাচ্ছি। মানে পোস্টিং থেকে আমার চলে এলো, পোস্টিং এ আমি ট্রেনটাকে স্লো মোড করে দিলাম, মোমেন্টামে নিজের মোমেন্টামে চললো, এবং আলটিমেটলি ব্রেক করলাম যখন সে একটা স্পিডে, একটা পার্টিকুলার স্পিডে চলছে, তখন আমি ব্রেক কষে এখান থেকে ব্রেক দিয়ে বা রিটার্ডেশনে যে কোন ফর্মে আমি আসছি, তখন এখানে ব্রেক অ্যাপ্লাই করে আমি ট্রেনটাকে আন্ডার রেস্টে দিয়ে তার যে স্পিডটা রয়েছে সেটাকে জিরোতে নিয়ে গেলাম। তাহলে ফার্স্ট হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, নোচিং আপ যেটাকে বলে, নোচিং পিরিয়ড যেটাকে বলছি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। দেন স্পিড আপ করছে, অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। তারপর হচ্ছে ফ্রি রানিং একটা পার্ট। ফ্রি রানিং এ হচ্ছে যেখানে স্পিডটা কি হয়ে যায়? কনস্ট্যান্ট স্পিড হয়ে যায়, তার আগে পর্যন্ত থাকে কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। এখানে আমার কনস্ট্যান্ট পাওয়ার ড্রন বাই দ্য মোটর। পোস্টিং, তারপর মোমেন্টামে ট্রেন কন্টিনিউ করতে থাকে, এবং ব্রেকিং এ গিয়ে ব্রেক কষে আলটিমেটলি সাপ্লাই, মানে যেটা স্পিড যেটা ট্রেনে, সেটাকে আমরা আলটিমেটলি জিরো পজিশনে নিয়ে আসি। এবার আমি আসছি সাবআরবান সার্ভিস। সাবআরবান সার্ভিস কোনটাকে আমরা বলছি? একটু আগে আমরা বললাম যে মেন লাইন সার্ভিস মানে হচ্ছে যে লং ডিস্টেন্সে যখন আমরা কোনো ট্রেনের স্পিড টাইম কার্ভ দেখছি, সেটাকে আমরা বলছি মেন লাইন সার্ভিস, যেখানে আমার স্টপেজ গুলো, অনেকগুলো স্টপেজ থাকে, স্পিড ইরেগুলারিটি থাকে, এবং অনেকটা ডিস্টেন্স কভার করে।
অনেকগুলো এরিয়া, সিটি এগুলোকে কভার করছে, তখন সেটাকে আমরা বলছি মেন লাইন সার্ভিস। সাবআরবান সার্ভিসের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অন্যরকম, সেটা হচ্ছে মেট্রোপলিটন সিটি যেগুলো, সেক্ষেত্রে কিন্তু আমরা সাবআরবান সার্ভিস বলি। তার মেট্রোপলিটন সিটির ক্ষেত্রে কি হয়, দেখা যায় স্টপেজ গুলো খুব ছোট ছোট, মানে ট্রেন যা স্পিড নেবে তার আগেই ট্রেন ব্রেক নেওয়ার সময় হয়ে গেল। তো এই যে ডিস্টেন্স যেটাকে বলছি, সেটা মেনলি হচ্ছে 1 to 7 কিলোমিটার রেঞ্জের মধ্যে মোটামুটি রাখা হয়, 1 to 7 কিলোমিটার, সেইটাকে আমি মোটামুটি বলছি সাবআরবান সার্ভিস। ওকে, তাহলে কি এমন পার্থক্য আছে মেন লাইন সার্ভিসের সাথে, যেটা আমি বললাম যে ফ্রি রানিংটা আমরা অনেকটা পাই মেন লাইনের ক্ষেত্রে, যেহেতু ডিস্টেন্সটা অনেকটা, যেহেতু সাবআরবানের ক্ষেত্রে ডিস্টেন্স কম, এখানে কিন্তু আমরা কোনো ফ্রি রানিং পিরিয়ড পাই না। দেয়ার ইজ নো ফ্রি রানিং পিরিয়ড, ডাজ নট এক্সিস্ট। ওকে, এবং এই কোচিং পিরিয়ডের ক্ষেত্রে পোস্টিং পিরিয়ডের সার্ভিসটা কিন্তু অনেকটা বেশি। তো আমরা একটা ছবি দেখলে বুঝতে পারবো যে পোস্টিং পিরিয়ডের যে পার্টটা রয়েছে সেটাই অনেকটা বেশি, তার কারণ ট্রেন স্পিড নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা পাওয়ার কাট আপ করে এটাকে আন্ডার রেস্টে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তাহলে এখানে কি কি জিনিস হচ্ছে, একটা হচ্ছে র্যাপিড অ্যাক্সিলারেশন অ্যান্ড র্যাপিড রিটার্ডেশন, মানে জাস্ট ট্রেন স্টার্ট করছে এবং ট্রেন থেমে যাচ্ছে, এই এর মধ্যে যে ফ্রিকোয়েন্ট স্টার্টিং এন্ড স্টপিংটা পাচ্ছি, সেটার কারণ হচ্ছে মেট্রোপলিটন সিটি, এবং এর যে দুটো স্টপেজের মধ্যে যে ডিস্টেন্স সেটা কিন্তু অনেকটাই কম। এখানে কোন রকম ভোল্টেজের ফ্লাকচুয়েশনের এফেক্ট কিন্তু মোটরের উপর পড়ে না, এবং কোনো কমিউনিকেশন লাইন্স এর যে ইন্টারফেরেন্স সেটাও কিন্তু আমরা এখানে পাই না, এবং ডিসি সিস্টেমের ক্ষেত্রে আমরা মোর সুইটেবল হয় এখানে। এখানে আমরা একই কথা বলবো যে তিনটে জিনিস যেটা মেন পার্ট রয়েছে, স্পিড টাইম কার্ভ ফর ট্রেন মুভমেন্ট, সেটার ক্ষেত্রে যে তিনটে মেন পার্ট, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন, পোস্টিং অ্যান্ড রিটার্ডেশন। এটা কিন্তু মেন লাইন হোক, আরবান হোক, সারবান হোক, তিনটের ক্ষেত্রেই ইম্পর্টেন্ট। পার্থক্য কোথায় হচ্ছে, মেন লাইন সার্ভিস এবং সাবআরবানের ক্ষেত্রে সময়টা এবং ডিস্টেন্সটা, মেন লাইনের ক্ষেত্রে লং ডিস্টেন্স, সাবআরবানের ক্ষেত্রে কম ডিস্টেন্স। বেশি ডিস্টেন্স হলে ট্রেনকে একটা সময় কনস্ট্যান্ট স্পিড আমি পাচ্ছি, ফ্রি রানিং পাচ্ছি, যে সময়টা আমি ইয়ের ক্ষেত্রে সাবআরবানের ক্ষেত্রে পাচ্ছি না। ওকে, তো এখানে আমার অ্যাক্সিলারেশন কি বলছে, সাবআরবান সার্ভিসের ক্ষেত্রে স্টার্টিং রেজিস্ট্যান্স কে ভ্যারি করে, ভ্যালু কারেন্টের ভ্যালুকে লিমিটেড করে আমরা ভোল্টেজটাকে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করি, আর এবং এখানে একটা হাই ট্র্যাকটিভ এফোর্ট অপারেট করা হয় টু ইনক্রিজ দ্য অ্যাক্সিলারেশন। এখানে দেখো অ্যাক্সিলারেশনটাকে জাস্ট জিরো থেকে জাস্ট একটা ইনক্রিজ করে গেছে, ঠিক আছে। এই যে এখান থেকে এটাকে যদি আমরা 0 পার্ট ধরি, এটাকে যদি আমরা একটা 0 ধরি, তাহলে 0 থেকে জাস্ট এটা ইনক্রিজ করে গেছে, ধরো ধরে না এটা 60 অব্দি দিয়েছে, তার মানে এই পর্যন্ত হচ্ছে ধীরে ধীরে অ্যাক্সিলারেটেড হয়েছে, এবং এটা অ্যাক্সিলারেশন ইনক্রিজ বাই লিমিটিং দ্য কারেন্ট অ্যান্ড ইনক্রিজিং দ্য ভোল্টেজ গ্র্যাজুয়ালি, ঠিক আছে। এবং এই সময় ট্র্যাকটিভ এফোর্ট যেটা বলি আমরা পরে করবো, ট্র্যাকটিভ এফোর্ট মানে ট্রেনকে টেনে নিয়ে যাওয়া, প্রপালশন অফ ট্রেন যেটা, তো সেক্ষেত্রে আমরা ট্র্যাকটিভ এফোর্টটা এখানে অনেকটা বেশি থাকে, ঠিক আছে। পোস্টিং পিরিয়ডটাকে আমি কি বলছি, দুটো স্টেশনের মধ্যে আমাদের এখানে ডিস্টেন্সটা অনেকটাই কম, স্মল ডিস্টেন্স বিটুইন টু স্টেশন সাবআরবানের ক্ষেত্রে, তো দেয়ার ইজ নো ফ্রি রানিং থাকছে না। তার মানে এখানে আমি কি করছি, ম্যাক্সিমাম স্পিড যেই নিচ্ছে আমি পাওয়ার সাপ্লাইটাকে কাট করে দিচ্ছি, কারণ আমার নেক্সট স্টপেজের সময় হয়ে যাচ্ছে। তাহলে পাওয়ার সাপ্লাই যখনই আমি কাট করে দেবো, তখন ওই একইভাবে পাওয়ার সাপ্লাই কাট করে দিলে ট্রেন তো আমার একই, প্রসেসও এক, সো মোমেন্টামের জন্য ট্রেন অনেকটা বেশি এগিয়ে যাবে। এবং পোস্টিং পিরিয়ডে কি হচ্ছে, সাপ্লাইটাকে আমি শাটডাউন করে দিচ্ছি, এবং সেই কারণের জন্য রেজিস্ট্যান্সের কারণে স্পিডটা অটোমেটিক্যালি ডিক্রিজ করে যাচ্ছে টু আ সার্টেন পয়েন্ট, যেখানে আমাকে ট্রেনটাতে ব্রেক করতে হচ্ছে, যেটা আমরা বলি ব্রেকিং পিরিয়ড। সেই ব্রেকিং পিরিয়ডে কি হচ্ছে, সে স্ট্যান্ড স্টিল পজিশন আছে, এবং সেটা কিন্তু একটা অ্যাব্রাপ্ট সিচুয়েশন চলে আসে, যে এখানে একটা হাই রিটার্ডেশন চলে আসে, যেটাকে বলে মানে হাই, জাস্ট আমরা ব্রেক করছিলাম ওটা 0-তে চলে আসবে, এবং এটাকে মোটামুটি 3 to 4 কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড হ্যাজ টু বি মেনটেন বাই দ্য ট্রেন। এই জায়গাটা আমাদের মেনটেন করতে হয়, হাই রিটার্ডেশন 3 to 4 পার আওয়ার পার সেকেন্ড। ওকে, সো এখানেও তিনটে জিনিস মেনটেন করছে, এখানে যেটা অ্যাবসেন্ট সেটা হচ্ছে ফ্রি রানিং পিরিয়ড, বিকজ আমাদের যেহেতু দুটো স্টপেজের মধ্যে ডিস্টেন্স অনেকটাই কম, সেই কারণের জন্য আমাদের এখানে এই এটা আমরা করতে পারি। ওকে, ওকে, নাও ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন ডেড ওয়েট অ্যান্ড অ্যাক্সিলারেশন ওয়েট। এটা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। সো হোয়াট ইজ ডেড ওয়েট অ্যান্ড অ্যাক্সিলারেশন ওয়েট? মানে একটা ট্রেনকে তুমি ফেলে রেখে দাও, সেটাই হচ্ছে আমার ডেড ওয়েট। সেটা কিরকম, সেটা যেটা কি কি করে, একটা মানে ট্রেনের মধ্যে কি কি ইনক্লুড থাকে, তার নিজস্ব ওয়েট থাকে, লোকোমোটিভের ওয়েট, ক্যারেজের ওয়েট, প্যাসেঞ্জারের ওয়েট, এই যেগুলো রয়েছে সেটাকে আমরা বলছি ডেড ওয়েট, অর্থাৎ স্ট্রাকচারাল যে ওয়েটটা রয়েছে, মানে ওয়েট অফ অ্যান অবজেক্ট,
একটা ট্রেন যখন দাঁড়িয়ে রয়েছে, ট্রেনকে যদি আমরা অবজেক্ট হিসেবে চিন্তা করি, তাহলে সেটার মধ্যে যে স্ট্রাকচারাল কম্পোনেন্ট যেগুলো রয়েছে তার টোটাল ওয়েটটাকে আমরা বুঝি ডেড ওয়েট। অ্যাক্সিলারেশন ওয়েট কি? তার মানে এটা যখন অ্যাক্সিলারেট করছে তখন বাকি ফ্যাক্টর গুলো চলে আসে। বাকি ফ্যাক্টর এখানে কি কি? এই যে রোটেট করছে, তার রোটেশনাল ইনার্শিয়া, ঠিক আছে। এই যে অ্যাক্সিলারেট করছে, যে আমার ধরো একটা কোনো বাঁক নিচ্ছে, একটা কোনো সাইড দিয়ে অ্যাক্সিলারেট করছে, তো এইগুলোকে ওভারকাম করার জন্য ডেড ওয়েটটাকে শুধু কনসিডার করলে হবে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইনার্শিয়া মানে অ্যাক্সিলারেশনের সময় যে রোটেশনাল আর ইনার্শিয়া চলে আসছে সেটাকেও কিন্তু আমরা কনসিডারেশন করি। তো বেসিক ডিফারেন্স হচ্ছে ডেড ওয়েট হচ্ছে জাস্ট অবজেক্টের যে ওয়েট সেটাকে আমরা বলছি ডেড ওয়েট। অ্যাক্সিলারেশন যখন রানিং কন্ডিশনে থাকে, ডেড ওয়েট হচ্ছে ফিক্সড স্টেশনারি, অ্যাক্সিলারেশন ওয়েট কিন্তু ডায়নামিক। ওকে, তো এটা এফেক্টিভলি ইনক্রিজ করছে আমার অ্যাক্সিলারেশন ওয়েট, সেটা হচ্ছে রোটেশনাল ফ্যাক্টরের জন্য, রোটেশনাল ইনার্শিয়ার জন্য আমার এই ওয়েটটা অ্যাক্সিলারেট করছে। কারণ দেখো টোটাল ওয়েট অ্যান অবজেক্ট, টোটাল ওয়েট অফ অ্যান অবজেক্ট অর সিস্টেম, সেটাই হচ্ছে আমার ডেড ওয়েট। আর এখানে অ্যাক্সিলারেশন অবজেক্ট কি হচ্ছে? অ্যাক্সিলারেশনটা আমি এখানে কনসিডার করছি ফ্যাক্টর লাইক রোটেশনাল ইনার্শিয়া। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আমি চলে আসছি ট্র্যাকটিভ এফোর্ট। হোয়াট ইজ ট্র্যাকটিভ এফোর্ট? ট্র্যাকটিভ এফোর্ট মানে ধরো এরকম যদি আমার একটা ট্র্যাক হয়, ঠিক আছে, তাহলে এখান দিয়ে আমার ট্রেন চাকাটা রয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এটা যখন মুভ করবে তখন এটার মধ্যে না আমরা একটা ট্যানজেনশিয়াল ফোর্স পাবো, ঠিক আছে, ট্যানজেনশিয়াল ফোর্স পাবো। তো সেইটার জন্য এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। এবং এই এফোর্টটা কি ধরনের এফোর্ট? যখন আমি এটাকে টেনে নিয়ে যাব, কি হয়, এইদিকে দুরকম ফোর্স পাই। তো যদি আমার ট্রেনটা এদিকে যায় তাহলে বিপরীত দিকে আমি একটা ফ্রিকশনাল ফোর্স পাবো। তার মানে, এবং এর জন্য যে আর একটা ফোর্স আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, তারপর ট্যানজেনশিয়াল ফোর্স আছে হুইলের ওপর, এইগুলো সবকিছুকে ওভারকাম করে আমি ফোর্সফুলি ট্রেনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই যে একটা ট্রেন, প্রপেলিং অফ ট্রেন, দ্য ফোর্স হুইচ ইজ রিকোয়ার্ড to propel the train is known as tractive effort. The effective force required for propelling a train at the wheel of locomotive is known as the tractive effort. এই ট্রেনটাকে টেনে নিয়ে যাওয়া, ট্রেনে যে ট্র্যাকটিভ এফোর্ট, এই কথাটার মানে বেসিক্যালি হচ্ছে টেনে নিয়ে যাওয়া, ট্র্যাকটিভ এফোর্ট। এই টেনে নিয়ে যাওয়ার জন্য যে আমি ফোর্সটা অ্যাপ্লাই করছি সেটাই হচ্ছে আমার এফোর্ট টু প্রপেল দ্য ট্রেন। ওকে, তো সেটাকে আমি ডিনোট করছি কি দিয়ে? এফটি। আমি আগেই বললাম এখানে যেহেতু ডিরেকশনের ব্যাপারটা রয়ে আসছে, যেহেতু একটা মানে ট্যানজেনশিয়াল অ্যাক্টিং হচ্ছে, তারপরে ফ্রিকশনাল ফোর্স একটা অ্যাক্ট হচ্ছে, সেই জন্য এই এফটি যেটা আমি ডিনোট করছি ট্র্যাকটিভ এফোর্ট, এটা কিন্তু বেসিক্যালি একটা ভেক্টর কোয়ান্টিটি। ওকে, তাহলে এটা তো শুধু নিজের জন্য হচ্ছে না, অনেকেই আছে। কে কে আছে? আমি বললাম প্রথমেই, একটা অ্যাক্সিলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন একটা রয়েছে, আর কে রয়েছে? গ্র্যাভিটেশনাল ফোর্স রয়েছে, আর কে রয়েছে? রেজিস্ট্যান্স, এই ট্রেন রেজিস্ট্যান্স। এই তিনটে প্লাস মাইনাস। কেন প্লাস মাইনাস? কারণ এটা পজিটিভ দিকেও হতে পারে, নেগেটিভ দিকেও হতে পারে, মানে আমি এটাকে কিভাবে ডিনোট করছি তার উপর নির্ভর করছে, ঠিক আছে। তার মানে টোটাল ফোর্সে প্লাস মাইনাস দিয়ে লিখবো। যদি পজিটিভ দিকে রান করে তাহলে হচ্ছে প্লাস, মানে স্রোতের দিকে বা বিপরীত দিকে, হাওয়ার দিকে বা বিপরীত দিকে, এইভাবে যদি আমি চিন্তা করি যে রেজিস্ট্যান্স কোন দিকে আমার এফোর্ট করছে। অনেক সময় হয় ধরো একটা যদি পাহাড়ের দিকে ট্রেন যায়, পাহাড়ি এলাকায় যদি ট্রেন যায়, তাহলে আমার ক্ষেত্রে ফোর্স অনেক বেশি, সেক্ষেত্রে আমার সবটাই রেজিস্ট্যান্স, সবই পজিটিভ হবে। কিন্তু ধরো গড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার নেগেটিভ আসবে। তো এগুলো ডিপেন্ড করছে, এগুলো ম্যাথামেটিক্যালের ক্ষেত্রে ইয়ে করবে, ভ্যারি করবে। আদারওয়াইজ এটা আমরা প্লাস মাইনাসে লিখতে পারি ইন জেনারেল। তো দিস ওয়ান ইজ ইকুয়ালস টু এফটি। তার মানে একটা ট্র্যাকটিভ ফোর্স, ট্রেনটা যখন চলছে তখন সেই চলাটা একা শুধু একটা ফোর্সের উপর ডিপেন্ড করে না, তিনটে আরো ফোর্সের উপর ডিপেন্ড করে। সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন ফোর্স, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন ডিউ টু অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, গ্র্যাভিটেশনাল ফোর্স, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ফর রেজিস্ট্যান্স। তাহলে এবার তিনটেকে আমরা যদি এবার ব্যাখ্যা করি সেটাকে কিভাবে করতে পারি, তো ফার্স্টে আমরা দেখবো লিনিয়ার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন। ট্রেন তো শুধু সোজা চলছে না, টিকেটেরও চলছে, তো তার একটা অ্যাঙ্গুলার ভার্সন আমি পাচ্ছি, মানে বোথ ওয়েতেই হচ্ছে, একটা লিনিয়ার পাচ্ছি এবং অ্যাঙ্গুলার পাচ্ছি। তাহলে আমরা ফার্স্টে যেটা জানি, ফোর্স ইজ ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। এটা আমাদের ফিজিক্সেই ছিল, আমরা জানি এগুলো। ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন, এম ইনটু এ। এখানে আলফা আছে, আলফা লিখতে পারি, এ লিখতে পারি, নো প্রবলেম, ঠিক আছে। তো ফার্স্টে আমরা ধরে নিচ্ছি মাস কথাটা যখন আসছে তখন আমি ধরে নিচ্ছি যে ট্রেনের ওয়েট হচ্ছে ডাব্লিউ টন। ওকে, এবার 1 টন মানে আমরা কি জানি? 1000 কেজি। 1000 কেজি অ্যাক্সিলারেটর, আলফা কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড। এই কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ড, ঠিক আছে, আমরা মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে নেব। তাহলে আমার মাস অফ ট্রেন হয়ে গেল 1000 ওয়েট কেজি। কেন হলো? কারণ টনে রয়েছে, এটা আমি কেজিতে নিয়েছি, 1000 ডাব্লিউ কেজি।
অ্যাক্সিলারেশন তাহলে কিলোমিটার পার আওয়ার পার সেকেন্ডকে আমায় চেঞ্জ করতে হবে, কিলোমিটারকে নিয়ে যেতে হবে মিটারে, মানে 1000 মিটার পার আওয়ার পার সেকেন্ড, মানে সেকেন্ড নিয়ে যেতে হবে, তাহলে 3600 সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার, কারণ অ্যাক্সিলারেশনের ইউনিট। এটা মোটামুটি আমরা ডিভাইড করে এটা পেয়েছি। ঠিক আছে, তাহলে ট্র্যাকটিভ এরপর আমি কি পেলাম, এম ইন্টু আলফা, এম এর জায়গায় বসিয়ে দিয়ে আমরা পেলাম আলটিমেটলি 277.8 ডাব্লিউ আলফা নিউটন। ওকে, তাহলে এগুলো কিসের ওপর ডিপেন্ড করে, আমাদের যে হুইলটা আছে সেই হুইলের ডায়ামিটার কি আছে, তার পরিধি কি আছে, ঠিক আছে, ওয়েট কি আছে তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কি আছে সেগুলোর উপর ডিপেন্ড করে। তাহলে এই যে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কথা বলছি, তাহলে লিনিয়ার অ্যাক্সিলারেশন এবং অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, যেটা কি পার্থক্য, অ্যাক্সিলারেটিং ওয়েট ইজ মোর দ্যান দ্য লিনিয়ার ওয়েট। তাহলে আমি যদি অ্যাক্সিলারেশন ওয়েটটাকে ডাব্লিউ ই ধরি, হুইচ ইজ 8 to 15% হায়ার দ্যান ডাব্লিউ, মানে ডাব্লিউটাকে যদি আমরা লিনিয়ার ওয়েট ধরি, মানে লিনিয়ারলি যখন যাচ্ছে তখন তার অ্যাক্সিলারেশন ফোর্সের এফোর্ট যেটা আমার দিতে হচ্ছে অ্যাঙ্গুলারের ক্ষেত্রে তার থেকে 8 to 15% বেশি দিতে হয়। তো সেটাকে যদি আমরা ডাব্লিউ ই ধরি, তাহলে এই চারটি এফোর্ট টোটাল লিনিয়ার অ্যাঙ্গুলার মিলিয়ে আমি এটাকে লিখতে পারি 277.8 ডাব্লিউ ই আলফা নিউটন। জাস্ট রিপ্লেস ডাব্লিউ উইথ ডাব্লিউ ই, নাথিং এলস। ওকে, তো এবার নেক্সট কি আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স। আমরা জানি এরকম একটা প্লেন যদি আমাদের এরকম ধরো একটা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে বা নিচের দিকে গড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার কি হবে, একটা গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে আমার এই ডাব্লিউ সাইন থিটা সমান হবে। ঠিক আছে, আমরা জানি যে দুটো কম্পোনেন্ট হয়, ডাব্লিউ সাইন থিটা ডাব্লিউ কস থিটা, যদি একটা ফোর্স আমরা ধরে নিই। এবং গ্রেডিয়েন্ট ফোর্সের ক্ষেত্রে আমার এখানে কি হচ্ছে, গ্র্যাভিটেশনাল ফোর্স যদি ধরি তাহলে এফজি ইকুয়াল টু এমজি সাইন থিটা। এমজি যেটা আমি 1000 ডাব্লিউজি আগেই বলে, মানে টনে ক্যালকুলেট করা হচ্ছে বলে 1000 ডাব্লিউজি সাইন থিটা করেছে। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ গ্রেডিয়েন্টটাকে আমরা কিভাবে ডিনোট করবো, তাহলে স্লোপ অফ দ্য গ্রেডিয়েন্ট কি বলছে, সাইন থিটা। সাইন থিটা আমরা মানে কি জানি, লম্ব বাই অতিভুজ, তাই তো, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনশন, তাই তো। তাহলে এখানে কি হচ্ছে, বিসি মানে আমার হচ্ছে এখানে লম্ব, আর এটা হচ্ছে আমার অতিভুজ। ঠিক আছে, এসি। তাহলে এটা থ্রু দিয়ে যখন আমার যাচ্ছে, তাহলে সাইন থিটাকে আমরা এইভাবে ডিনোট করতে পারি, এটা আমার থিটা, তাহলে কোন অ্যাঙ্গেলে নিচ্ছি, গ্রেডিয়েন্টটা পেয়ে যাচ্ছি জি, সেখান থেকে আমি সাইন থিটা জি বাই 100 পাচ্ছি, এবং আলটিমেটলি এফ জি ইকুয়ালস টু ওই এমজি সাইন থিটা যেটা পাচ্ছি, এমজি সাইন থিটা সেটাকে প্লেস করে, যেহেতু আমার এখানে কেজিতে রয়েছে, আমি কেজিকে নিয়ে যাচ্ছি কিসে, নিউটনে, বাই মাল্টিপ্লাই 9.81 মিটার স্কয়ার পার সেকেন্ড। আমরা এটা অলরেডি জানি যে গ্র্যাভিটির ক্ষেত্রে যে অ্যাক্সিলারেশনটা হয় সেটা হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সেটাকে মাল্টিপ্লাই করে আমরা কি পাচ্ছি, এটা কিসের জন্য হলো, ট্রেনটা যাচ্ছে বাই মানে গ্র্যাভিটেশনাল ফোর্সের এফেক্টকে ওভারকাম করে আমরা ট্রেনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, ট্র্যাকটিভ এফোর্ট। ওকে, নেক্সট আমার আছে ট্রেন রেজিস্ট্যান্স। ট্রেন রেজিস্ট্যান্স কিসের উপর ডিপেন্ড করবে, তিনটে জিনিসের উপর ডিপেন্ড করবে। একটা হচ্ছে এয়ার রেজিস্ট্যান্স, ট্র্যাকের ফ্রিকশনের জন্য, চাকার সঙ্গে যে ট্র্যাকের ওপর যে চাকাটা যাচ্ছে সেটাতে একটা ফ্রিকশন রয়েছে, সেই ফ্রিকশনের কারণে একটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। এয়ার রেজিস্ট্যান্স, এয়ার পাস করার জন্য একটা রেজিস্ট্যান্স। আর হচ্ছে রোলিং স্টক, মানে তোমার হচ্ছে বিভিন্ন পার্টস যেগুলো ট্র্যাকের উপর দিয়ে চলার সময় বিভিন্ন ভাবে সেটা ফ্রিকশনাল ফোর্স এবং এয়ার রেজিস্ট্যান্স ছাড়াও যে পার্টগুলো আমার ফ্রিকশন ফেস করছে সেটাকে টোটালটাকে নিয়ে আমি বলছি যে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে। রেজিস্ট্যান্স মানে বাধা দিচ্ছে বেসিক্যালি। তো যার যার জন্য বাধা দিচ্ছে তারা প্রত্যেকেই দায়ী হবে। ঠিক আছে, এই টোটালটাকে যদি আমি কনসিডার করি, ইউনিফর্ম স্পিডে নিয়ে যেতে গেলে তাহলে প্রত্যেকের এফেক্টকে আমাকে কনসিডার করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি কি বলছি, জেনারেল এক্সপ্রেশন ট্রেন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে K1 K2 K3, K1 K2 V প্লাস K3 V স্কয়ার, এটা হচ্ছে আমাদের জেনারেল এক্সপ্রেশন ফর দ্য ট্রেন রেজিস্ট্যান্স for tractive effort overcoming the train resistance. Okay, তাহলে এখানে K1 K2 K3 কি বেসিক্যালি কনস্ট্যান্ট। তাহলে এই কনস্ট্যান্ট গুলোকে তাহলে আমরা যদি ভ্যালু ক্যালকুলেট করতে চাই, তাহলে সেগুলো কিসের উপর ডিপেন্ড করে, মেনলি ট্রেন এবং ট্র্যাকের উপর ডিপেন্ড করবে। আর ইজ দ্য রেজিস্ট্যান্স, ঠিক আছে, আর ভি হচ্ছে আমার স্পিড। তাহলে এখানে যে রেজিস্ট্যান্স আমি পাবো, তাহলে কি হবে, ডাব্লিউ ইন্টু আর, মানে ট্র্যাকটিভ এফোর্ট যেটা আমি করবো সেটা কি, মাস, যেটা ট্রেনের যে মাস সেটা ইন্টু রেজিস্ট্যান্স, ট্রেনের যে রেজিস্ট্যান্স সেটা। তাহলে দেখা যাচ্ছে যে যদি আমরা রেজিস্ট্যান্সটাকে কনসিডার করি, তাহলে স্পেসিফিক আর যদি আমার স্পেসিফিক রেজিস্ট্যান্স হয় পার টন ডেড ওয়েট। ডেড ওয়েট মানে আমরা একটু আগে পড়লাম যে ট্রেনের ডেড ওয়েট মানে ট্রেনের যে স্ট্যাটিক অবস্থায় যে ওয়েটটা সেটাকে আমি বলছি ট্রেনের ডেড ওয়েট। তাহলে আমরা আগের ইকুয়েশন গুলোকে যেগুলো পড়লাম, এই আগের ইকুয়েশন গুলোকে সব কটাকে যদি যোগ করি, তাহলে আমরা কি পাবো, টোটাল এফ টি ইকুয়ালস টু এফ এ প্লাস এফ আর। আমরা শুধু এখানে রেজিস্ট্যান্স এর অ্যাক্সিলারেশন কনসিডার করেছি। আমরা যদি গ্র্যাভিটারটাকে নিয়ে আসি, তাহলে এখানে এফ এ প্লাস এফ আর, এখানে আমাদের মেনলি যেটা হবে সেটা হচ্ছে এফ টি ইকুয়ালস টু এফ এ প্লাস মাইনাস এফ আর প্লাস মাইনাস এফ জি। ঠিক আছে, তাহলে এটা ইকুয়ালস টু, এফ এর ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, 277.8
এফ এর জন্য কি পাবো 277.8 277.8 আলফা WE প্লাস এফ আর এর জন্য কি পাবো এখানে পেয়েছি অলরেডি WR আর এফ জির জন্য একটু আগে আমরা দেখলাম 9.81 WG। ওকে, এই টোটালটা হচ্ছে আমার টোটালটা ওভারকাম করতে হবে ট্র্যাকটিভ এফোর্টের জন্য ট্রেনকে কিনে নিয়ে যাওয়ার জন্য, মানে এতটা আমার ফোর্স দরকার, ঠিক আছে, ট্রেনের মোশনের জন্য এবং টু রান দ্য ট্রেন ইন অ্যাট ইউনিফর্ম স্পিড, ঠিক আছে। তাহলে আমার এখানে এন্টায়ার যে ফোর্সটা আমি পাচ্ছি সেটার মধ্যে কনসিডার করছি কি অ্যাক্সিলারেশন ফোর্স, রেজিস্ট্যান্স ফোর্স এন্ড হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। নেক্সট আমি চলে যাচ্ছি ডিফারেন্ট কারেন্ট কালেক্টর which are used in electrical traction. কারেন্ট কালেক্টর, তাহলে ট্রেন যে চলছে ট্রেনের হুইলের সাথে যে কানেক্ট রয়েছে মোটরটা, তার মানে আমাকে তো ট্রেনটা যখন যাচ্ছে কি ওভারহেড দিয়ে যাচ্ছে, তাহলে ওভারহেড থেকে তো কারেন্ট কালেক্ট করবে, তবে তো সাপ্লাই দিয়ে আমার ট্রেনটা আলটিমেটলি মুভ করবে, যেহেতু এখন সবই বেশিরভাগটা ইলেকট্রিক ট্রেন। তো আমাদের কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে ডিফারেন্ট কালেক্টর দ্যাট আর ইউজ ইন ইলেকট্রিক ট্রাকশন, এটা একটাই কোশ্চেন, ঠিক আছে। তো আমাদের এখানে তিনটে আমরা দেখেছি ছবি, এই ছবিগুলো আমার অলরেডি আছে, এখানে পড়া আছে বা তোমরা যদি নোটসেও চাও পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে পেন্টোগ্রাফ, বো কালেক্টর, ট্রলি কালেক্টর, তিনটে হচ্ছে আমার কারেন্ট কালেক্টর, ঠিক আছে। তো পেন্টোগ্রাফ তোমরা দেখেছো, আমরা দেখতে পাই এখন যাতায়াতের পথ দেখা যায়। তো এটা বেসিক্যালি ট্রেন এবং ট্রাম বোধ ক্ষেত্রে ইউজ হয়। ট্রেন এবং ট্রাম, হাই স্পিড ট্রেন, ট্রাম, ঠিক আছে। এটা কি থাকছে, এই কন্ট্যাক্টটাকে মেনটেন করার জন্য একটা কপার ওয়্যারিং স্ট্রিপ ইউজ করা হয়, ঠিক আছে, যাতে ওভারহেড থেকে মানে ওভারহেড ওয়্যারের সাথে এক্স্যাক্টলি কানেক্টেড থাকে এবং হাই স্পিডটা আমরা পেতে পারি এবং বোথ ডাইরেকশনে, মানে আমরা যেটা অ্যাঙ্গুলার পাই বা লিনিয়ার যেটা বলছি সেক্ষেত্রে যেন কোনোভাবে কানেকশন কাট না করে যায়, সে অপারেটিং বোথ ডিরেকশন মিনিমাইজিং দ্য কন্ডাক্টর এন্ড কালেক্টর সেপারেশন রিস্ক, মানে এই যে সেপারেট যাতে না হয়ে যায়। ধরো অ্যাঙ্গুলার, যখন আমরা অ্যাঙ্গেলে ট্রেনটা যাচ্ছে বা ট্রাম যাচ্ছে তখন এর থেকে সেপারেট হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থেকে, যেটা এটার ক্ষেত্রে কিন্তু পাওয়া যায় না। পেন্টোগ্রাফের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ একটা কন্ট্যাক্ট মেনটেন করা থাকে। বো কালেক্টর কিন্তু মেইনলি ট্রামওয়েতে ইউজ হয় এবং সব থেকে বলা ভালো যেগুলো লো স্পিড অ্যাপ্লিকেশন, লো স্পিড যদি কোনো কিছু থাকে ট্রেন বা ট্রামওয়ে, লো স্পিডের যদি কোনো অ্যাপ্লিকেশন হয় সেখানে আমরা বো কালেক্টর ইউজ করতাম, আগেও করেছি, ঠিক আছে। তো এখানে যেটা হয় যে মেটাল স্ট্রিপ একটা বো থাকে, কিন্তু প্রবলেম হচ্ছে এটা কিন্তু কন্টিনিউ কন্ট্যাক্ট দিতে পারে না। কোনো ধরনের অ্যাঙ্গুলার মোশন যদি তৈরি হয় লিনিয়ার মোশন থেকে বিচ্ছিন্ন হয়, তাহলে কিন্তু কন্ট্যাক্ট ওয়্যার থেকে, মানে হাই হেডের হাই ওভারহেড লাইনের কন্ট্যাক্ট ওয়্যার থেকে এটা কিন্তু ডিটাচ হয়ে যাওয়ার একটা সমস্যা থাকে, ঠিক আছে। এবং এটা কিন্তু পেন্টোগ্রাফের থেকে অবভিয়াসলি এটা এক্সপেন্সিভও কম, মানে লেস এক্সপেন্সিভ অ্যান্ড সিম্পল, বাট এর প্রবলেম অনেক, কিন্তু হাই স্পিডের জন্য দিস ইজ নট সুইটেবল। ওকে, নেক্সট আছে ট্রলি কালেক্টর। এই বো কালেক্টর কিন্তু এখন কম ইউজ হয়, ঠিক আছে। ট্রলি কালেক্টর এটা কিন্তু এখনো ট্রামে দেখা যায়, ঠিক আছে। তো ট্রলি, বাস, ট্রাম এগুলোতে ট্রলি কালেক্টর ইউজ করা হয়, ঠিক আছে। এরকম চাকার মতো একটা জিনিস, এটারও একই সমস্যা, ঠিক আছে। এরও স্লাইডার শু আছে, ঠিক আছে, হুইল আছে, এই তার সঙ্গে কন্ট্যাক্ট করা থাকবে, এই কন্ট্যাক্টটা কিন্তু সেপারেট হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এখান থেকে এই কন্ট্যাক্টটার সাথে এটার কানেকশনটা যখনই কোনো অ্যাঙ্গুলার পজিশন নেবে, অ্যাঙ্গুলার পজিশন হলে কিন্তু এটা সেপারেট হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু এটার এবার সুবিধা কি, এটা হচ্ছে লো স্পিড, খুব লোয়ার স্পিডে যদি যায় আর কোনো কমপ্লেক্সিটি কিছু নেই, অ্যাঙ্গুলার হলে ছেড়ে গেলে ছেড়ে গেল, কিন্তু লোয়ার স্পিডের ক্ষেত্রে এটা খুব অ্যাভেলেবেল হবে এবং চলেও না। আমরা ট্রামের ক্ষেত্রে দেখেছি খুব ধীরে ধীরে চলে, এটার ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না, ঠিক আছে। তো পেন্টোগ্রাফ এবং বো কালেক্টরের থেকে এটা অনেক বেশি সিম্পল, ঠিক আছে, সিম্পল স্ট্রাকচার, বাট এটার প্রবলেম হচ্ছে হাই স্পিডের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো কালেক্টর আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে। নেক্সট আমি আসছি ম্যাক্সিমাম স্পিড ডেরিভেশন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার একটা বেসিক সার্ভিসের একটা, মানে যেটা আমরা মেন লাইন সার্ভিস যেটা বললাম তার একটা বেসিক ছবি, ঠিক আছে, ট্রাপিজয়েডাল টাইপের কার্ভ, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমার টোটালটা। তো এখানে খেয়াল করে দেখো এই পোর্শনে এটাকে যদি আমি জিরো ধরি, ও ধরছি, তাহলে দেখো ও এ ডি একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, এ বি ই ডি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হচ্ছে এবং সিমিলারলি ডিইসি একটা
ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। তো এখানে আমাদের কি কি আছে, ভিএম হচ্ছে ম্যাক্সিমাম বলতে যেটা ক্রেজ স্পিড, যেটাকে আমরা বলি ম্যাক্সিমাম স্পিড ভেলোসিটি। ওকে, ম্যাক্সিমাম স্পিড। আলফাকে ধরা হয়েছে অ্যাক্সিলারেশন, বিটা হচ্ছে রিটার্ডেশন, টি হচ্ছে টোটাল টাইম রান ইন সেকেন্ড, টি1 হচ্ছে অ্যাক্সিলারেশন টাইম, টি2 হচ্ছে ফ্রি রানিং টাইম, টি3 হচ্ছে ডিউরেশন। তার মানে কোনটাকে কি বলছে, এইটা হচ্ছে আমার টি1 যখন আমার ট্রেন অ্যাক্সিলারেশন মোডে থাকে। যখন আমি মেন লাইন সার্ভিসটা পড়ালাম তখন বললাম যে ফার্স্টে আমার অ্যাক্সিলারেট করছে, তাহলে এই পার্টটা হচ্ছে আমার অ্যাক্সিলারেশন টাইম, মাঝখানে পিরিয়ডটা হচ্ছে আমার ফ্রি রানিং টাইম, আর পরেরটা হচ্ছে রিটার্ডেশন টাইম। খেয়াল করে দেখো, এটা কিন্তু মেন লাইন সার্ভিসে, ফ্রি রানিং সার্ভিস কিন্তু আমরা মেন লাইন সার্ভিসেই পাই। আর ডি হচ্ছে আমার টোটাল ডিস্টেন্স রানিং কিলোমিটার। ওকে, সো এবার আমরা এটা কিভাবে ক্যালকুলেট করব, সেটা হচ্ছে প্রথমে যে পার্টটা আমরা পাচ্ছি টি1, সেটাকে আমি কি করছি, এই যে ম্যাক্সিমাম ভেলোসিটি ভিএম বাই আলফা। আলফা মানে কি, আলফা মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, এটা অ্যাক্সিলারেশনের পার্ট। সিমিলারলি যদি আমি টি3 বার করতে চাই কি পাবো, ভিএম ম্যাক্সিমাম ভোল্টেজ ডিভাইডেড বাই বিটা, কারণ এটা রিটার্ডেশন পার্ট। তাহলে মাঝখানে পার্টটা কি পাবো, মাঝখানে টোটাল টাইমটা কি, টোটাল টাইমটা হচ্ছে আমার টি মাইনাস টি1 প্লাস টি2 ইকুয়ালস টু টি মাইনাস, এখানে হচ্ছে টি1 প্লাস টি2 জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে টোটাল ডিস্টেন্সটা যখন আমি বার করবো তখন কিভাবে বার করছি, ডি ইকুয়ালস টু ট্রায়াঙ্গেলের ফর্মুলা হাফ ভিএম টি1 বাই 3600। কেন এটাকে করছি, কারণ সেকেন্ডে নিয়ে আসতে হবে। পরেরটা কি, এ থেকে বি পর্যন্ত ভেলোসিটি কি আছে, ভিএম ইন্টু টি2 বাই 3600। 3600 ডিভাইড করার কারণ হচ্ছে সব সেকেন্ডে রয়েছে তাই। পরেরটাও একই, ট্রায়াঙ্গেলের ফর্মুলা। এটাকে সলভ করে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এইটা পেয়েছি, ভিএম স্কোয়ার 1/2 আলফা প্লাস 1/2 বিটা ভিএম বাই টি প্লাস 3600 ডি ইকুয়ালস টু 0। জাস্ট একে সলিউশন করা হয়েছে। ঠিক আছে, আমরা টি1 জানি, টি3 জানি, এটা বেসিক্যালি টি3 হবে। হ্যাঁ, একটু ভুল আছে, এটা কিন্তু টি3। হ্যাঁ, টি2 তো বার করবো, টি3টা তো আমরা অলরেডি জানি, টি1 জানি, টি3 জানি। ওকে, তাহলে এবার আমরা এটা পেলাম। এবার আমরা এখানে কি করছি, 1/2 আলফা প্লাস 1/2 বিটা যেটা, সেটাকে আমরা কে দিয়ে কে লিখছি, এবং কে লেখার পরে কি হচ্ছে, এখানে আমরা এটাকে জাস্ট এটাকে পুট করে আমরা শ্রীধর আকার যে ফর্মুলা ইউজ করে এটাকে বের করেছি, টি/2 কে প্লাস মাইনাস টি স্কয়ার 4 কে স্কয়ার মানে 3600 ডি। আচ্ছা, এই যে এটা দেখছো মেন লাইন সার্ভিসের ডিরাইভ এক্সপ্রেশন অফ ম্যাক্সিমাম স্পিড বের করার যে প্রসিডিউরটা, এটা কিন্তু দুভাবে কোশ্চেন আসে। একটা হচ্ছে ডিরেক্টলি বলে দিল ডিরাইভ দ্য এক্সপ্রেশন ফর ম্যাক্সিমাম স্পিড ফর মেন লাইন সার্ভিস, অথবা এটা দিয়ে নিউমেরিক্যাল দিল। তো আমরা অলরেডি একটা নিউমেরিক্যাল দেখাচ্ছি এখানে, সেটা হচ্ছে the distance between two stops is 1.2 kilometer, is scheduled speed of 40 km/h is distance, the required is covered that 18-second duration, the value of the acceleration is 2 km/h/second হবে এখানে, এটাও তাই, রেসপেক্টিভলি determine the maximum speed over the run। তো আমরা এখানে দেখো আলফা বিটা এগুলো বের করে নিয়েছি, দিয়ে দিয়েছে আমাদের শিডিউল স্পিড দিয়ে দিয়েছে, ডিস্টেন্সও দিয়ে দিয়েছে। তাহলে আমরা এখানে শিডিউল টাইমটা পেয়ে যাবো, শিডিউল টাইম রান টাইম পুরোটাই পেয়ে গেলাম। ম্যাক্সিমাম স্পিড বের করার একটাই ফর্মুলা, ভি ইন্টু টি/2x। এখানে প্লাস মাইনাসের জায়গায় আমার এখানে ম্যাক্সিমাম আসছে, মাইনাস রয়েছে অ্যাক্সিলারেশন রিটার্ডেশন বলে দিয়েছে বলে। ঠিক আছে, অ্যাজ ইউর চারটে যেটা স্পিড টাইম কার্ভ, এখানে স্পিড টাইম কার্ভ আঁকার কোনো দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এখানে এক্স আমরা একটু আগে দেখলাম যে এখানে এটা এক্স ধরেছে, এটা কিন্তু বেসিক্যালি কে এক্স সেটা কিছু ধরতে পারে, এটা কেউ ধরতে পারি আমরা। 1/2 আলফা প্লাস 2 বিটা ভ্যালু গুলো পুট করে জাস্ট ভেলোসিটিটা বের করা হয়েছে। ঠিক আছে, ম্যাক্সিমাম স্পিড ওভার দ্য রান। তো এটা আমাদের এই অঙ্কটার জন্য এই ফর্মুলা গুলো কিন্তু আমাদের কাজে লেগেছে। ঠিক আছে, ম্যাক্সিমাম স্পিড কিভাবে নেওয়া হয়েছে এটা হচ্ছে তার ফর্মুলা। ওকে, নেক্সট আমি চলে আসছি যে আইডেল ইলেকট্রিক ট্রাকশন সিস্টেমটা কি জিনিস বা কিভাবে সেটাকে করতে পারবো। তো এখানে দেখো অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। তো যেটা আমাদের ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে পড়ে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ট্রাকটিভ এফোর্ট শুড বি এক্সার্টেড এট স্টার্টিং। ম্যাক্সিমাম ট্রাকটিভ এফোর্ট আইডেল ট্রাকশনের জন্য কি কি লাগবে, ম্যাক্সিমাম ট্রাকটিভ এফোর্ট শুড বি এক্সার্টেড এট স্টার্টিং ইন অর্ডার দ্যাট র্যাপিড অ্যাক্সিলারেশন মে বি অ্যাটেন্ড। র্যাপিড অ্যাক্সিলারেশনের জন্য আইডেল সিস্টেম, তো আইডেল সিস্টেমের ক্ষেত্রে কি হবে, যখন ড্রাইভ করবো তখন কি হবে, যখন আমরা অ্যাক্সিলারেট করবো তখন পুরো স্পিডটাই আমাদের চাই। তার মানে ম্যাক্সিমাম ট্রাকটিভ এফোর্ট, যতটাই এফোর্ট আমার দিতে হচ্ছে পুরোটাই আমার
অ্যাক্সিলারেশন আমার পেতে হবে, যেহেতু আইডেল কেস রয়েছে, ঠিক আছে। এবং এই অল্প সময়ের মধ্যে আমার পুরো ইকুইপমেন্টের সব লোডটা নেওয়ার ক্যাপাসিটি থাকতে হবে, ঠিক আছে। এবং এই যে এতটা স্পিড নিচ্ছি তার জন্য ট্রেনের কোনো ক্ষতি হওয়া যাবে না, ওয়্যার টিয়ার কম হতে হবে। এগুলো হচ্ছে আইডিয়ালের রিকোয়ারমেন্ট। আইডিয়াল সিস্টেম তো হয় না, বাট আইডিয়াল ইলেকট্রিক ট্রাকশন সিস্টেম তৈরি করতে চাই, তার জন্য কি কি লাগবে? তো প্রথমে যেটা আমি র্যাপিড অ্যাক্সিলারেশন চাইবো, এবং সেক্ষেত্রে ম্যাক্সিমাম ফোর্সটাই চাইবো, এবং শর্ট পিরিয়ডের মধ্যে আমার চাইবে সমস্ত ইকুইপমেন্টটা কাজ করবে, শর্ট পিরিয়ডের মধ্যে ইকুইপমেন্ট কাজ করবে। আমার ওয়্যার টিয়ার এই সময় হবে না, মিনিমাম হবে, এবং না হলেই ভালো, মানে নেগলিজেবল অ্যাকচুয়ালি, ঠিক আছে। আচ্ছা, এই যে একই জিনিস লেখা রয়েছে, ওয়্যার টিয়ার, ট্র্যাকের ওয়্যার টিয়ারও কম থাকবে, এবং যেখানে ব্রেক শুজ, ব্রেকিং হচ্ছে যে এক্সেসিভ ওয়্যার বা ব্রেক যেখানে ইউজ করতে, মানে অলমোস্ট ইউজ না করি বা যদি ব্রেক হয়ে যায়, ঠিক আছে। এবং ব্রেকিং এনার্জি যেটা পাচ্ছি শুড বি রিজেনারেটেড আর রিটার্ন টু দ্য সাপ্লাই। রিজেনারেটিভ ব্রেকিংটাকে ফুললি ইউজ করতে হবে। রিজেনারেটিভ ব্রেকিং আমরা এক্ষুনি আসবো। রিজেনারেটিভ ব্রেকিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা যখন ট্রেনের সাপ্লাইটাকে অফ করে দিচ্ছি, তখন একটা রিজেনারেটিভ ব্রেকিং এর ব্যাপার আসছে, যেটা আমার এই রিজেনারেট করছে এবং সাপ্লাই ব্যাক করছে। যেটা আমরা বলি যে যখন আমরা সাপ্লাই দিচ্ছি তখন কি হয়, ব্যাক ইএমএফ কে ছাড়িয়ে যায়, তখন কি হয়, এটা জেনারেটর হিসেবে কাজ করে, এবং যেটা জেনারেট করছে সেটা আবার সাপ্লাইতেই ব্যাক করে যায়। এটাকে আমরা রিজেনারেটিভ ব্রেকিং মেনলি বলি। তো এখানে যেটা বলছি যে আমার আইডিয়াল সিস্টেমের ক্ষেত্রে পুরোটাই রিজেনারেশন দিয়ে হবে, যখন ব্রেকিং সিস্টেমটা কাজ করছে বা ব্রেক যখন করছি, বা যখন আমার ট্রেন রিটার্ডেশনের জায়গায় যাচ্ছে, তখন কি হবে, ট্রেন পুরোটাই রিজেনারেটিভে কাজ করবে। তো এটা একটা আইডিয়াল সিস্টেমের রিকোয়ারমেন্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে ইলেকট্রিক ট্রাকশনের মেন ফিচার কি। তো এই যে যেগুলো যেগুলো বললাম, হাই পাওয়ার টু ওয়েট রেশিও। হাই পাওয়ার টু ওয়েট রেশিও মানে হচ্ছে যে মানে যতটা ওয়েট ক্যারি করতে চাইছে আর কি, মানে কুইকার অ্যাক্সিলারেশন দরকার আমার, এবং স্পিডটাও হাই দরকার। অ্যাক্সিলারেশন খুব তাড়াতাড়ি দরকার, স্পিডটাও হাই দরকার। তার জন্য কি হচ্ছে যে এই পাওয়ার টু ওয়েটের যে রেশিও, মানে যতটা ওয়েটে যতটা পাওয়ার দরকার তার পুরোটাই চাই, মানে ম্যাক্সিমামটাই হতে হবে। তো হায়ার পাওয়ার টু রেশিও স্টিম ইঞ্জিন ইজ রিকোয়ার্ড, হায়ার পাওয়ার টু ওয়েট রেশিও। ওকে। তো রিজেনারেটিভ ব্রেকিং যেটা আছে, রিজেনারেটিভ ব্রেকিং আমি একটু আগেই বললাম যে এটা আমার কি ফিচার ইলেকট্রিক ট্রাকশনের ক্ষেত্রে, যে আমাকে সাপ্লাই দিতে হচ্ছে না। আমি সাপ্লাইটা চাইলে মাঝপথে না, মানে সরি, পোস্টিং এর জায়গায় আমি যখন সাপ্লাইটাকে কাট করছি, তখন সাপ্লাই কাট করার সময় নিজের মোমেন্টটা আমি তো যাচ্ছি, প্লাস রিজেনারেটিভ ব্রেকিং এর কারণে কিন্তু আমার সাপ্লাইটা অনেকটাই লাগছেই না, নিজেই রিজেনারেট করে এটা জেনারেটিভ হিসেবে কাজ করছে, এবং সাপ্লাই দিয়ে ট্রেনটা যাচ্ছে। তাতে কি হচ্ছে, এফিসিয়েন্সি অনেক বেড়ে যাচ্ছে, এবং এনার্জি কনজাম্পশন অবভিয়াসলি কম হচ্ছে। রিজেনারেটিভ ব্রেকিং এর কারণে যা যা হওয়া দরকার, সাপ্লাই না দিয়ে যদি আমার রিজেনারেট করে কাজ হয়ে যায়, তাহলে অবভিয়াসলি তার এফিসিয়েন্সি এবং এফিসিয়েন্সি বেড়ে যাবে, এবং এনার্জি কনজাম্পশনটা অনেক কমে যাবে। লোয়ার এমিশন, পলিউশন কিছু নেই, ফলে এমিশন লোয়ার। ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ডিজেল ইঞ্জিন লাগছে না, কোল লাগছে না, ফলে এখানে এয়ার স্ক্রিন, তো লোয়ার এমিশন এখানে তো হচ্ছেই, প্লাস এখানে ক্লিনলিনেস একই জিনিস, ঠিক আছে। যেহেতু আমার এখানে ক্লিনার এন্ড ইজিয়ার টু হ্যান্ডেল দেন সিস্টেম দ্যাট রিকোয়ার দ্য স্টোরেজ অফ ফুয়েল অ্যান্ড ওয়াটার। যেখানে জল আর ইয়ে লাগছে, জল, ফুয়েল এগুলো লাগছে, সেগুলোর ক্ষেত্রে আমার কিন্তু অনেক বেশি একটা পলিউশন হওয়ার একটা চান্স থাকে, যেটা এখানে সেটা প্রয়োজন পড়ছে না। লো মেনটেন্যান্স, ঠিক আছে। ফিউয়ার মুভিং পার্ট যেগুলো রয়েছে সেগুলোর, মানে ওল্ডার টেকনোলজি হলে যাওয়া মেনটেন লাগে, নতুন টেকনোলজির ক্ষেত্রে সেগুলো মেনটেন্যান্স কিন্তু অলমোস্ট লাগেই না, ঠিক আছে। স্টার্টিং টর্ক অবভিয়াসলি হাই স্টার্টিং টর্ক হতে হবে, কারণ যেহেতু আমাদের কুইক অ্যাক্সিলারেশন দরকার, ঠিক আছে, হাই অ্যাক্সিলারেশন, ঠিক আছে। স্পিড কন্ট্রোল, এফিসিয়েন্সি, প্রিসাইজ এন্ড এফিসিয়েন্ট স্পিড কন্ট্রোল, ঠিক আছে। মানে স্মুথ এবং সেফ অপারেশন অবভিয়াসলি দরকার, যেহেতু ইলেকট্রিক মোটর আমরা ডিসি সিরিজ মোটর ইউজ করছি, তার অপারেশন অলওয়েজ স্মুথ অ্যান্ড ইজি। ওকে। ওভারলোড ক্যাপাসিটি, ক্যান হ্যান্ডেল ওভারলোডস। মোর পাওয়ার যতবার, যেহেতু আমি ওভারহেড লাইন এখানে ইউজ করছি, 3 ফেজ ওভারহেড লাইন ইউজ করছি, তাহলে মোর পাওয়ার এখানে ইউজ করতে পারে টু মেনটেন দ্য পারফরমেন্স। তাহলে এগুলো মোটামুটি আমার ইলেকট্রিক ট্রাকশনের কি ফিচার্স। নেক্সট আছে যে ইন্ডিয়াতে কোশ্চেন হচ্ছে, হুইচ স্কিম ইজ জেনারেলি ইউজ ফর ওভারহেড ইলেকট্রিফিকেশন অফ লং ডিস্টেন্স রেলওয়ে ইন ইন্ডিয়া। আমরা অলওয়েজ জানি 25 kV এসি 50 হার্জ সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই। ওকে। তো কেন লাগে, কারণ এখানে আমরা সিস্টেম যেটা অপারেট করছি সেটা সিঙ্গেল ফেজ সাপ্লাইতে আমার কাজে আছে, এবং এটা কনভেনশনাল 3 ফেজ পাওয়ার সিস্টেম থেকে আমি অলরেডি সিঙ্গেল ফেজ এসি সাপ্লাই পেতে পারি, ঠিক আছে। তো 4টে পয়েন্টকে আমি এখানে রেখেছি কি অ্যাসপেক্ট হিসেবে ইউজ করার জন্য। এটা হচ্ছে ভোল্টেজ অ্যান্ড ফ্রিকোয়েন্সি, 25 kV ফ্রিকোয়েন্সি 50 হার্জ ইউজ করে। 3 ফেজ পাওয়ার সিস্টেমের মতো এই সিস্টেমটা সিঙ্গেল ফেজ সাপ্লাই ইউজ করতে পারে। সাবস্টেশন কনভার্ট হাই ভোল্টেজ 3 ফেজ পাওয়ার ফ্রম দ্য গ্রিড ইনটু দ্য 25 kV এসি। আমরা এখানে কনভার্সন করতে পারি ফ্রম ওভারহেড লাইন থেকে 3 ফেজ থেকে সিঙ্গেল ফেজে 25 kV তে আমরা কনভার্ট করে নিতে পারি বা কনভার্টার, ঠিক আছে। ট্রাকশন সাবস্টেশন, এটা আমরা সাবস্টেশন রাখছি, যেহেতু স্টপেজে আমাদের সাবস্টেশন থাকছে প্রতিটা স্টপেজে, তো সেখানে আমাদের কনভার্ট করা পসিবল হচ্ছে।
পাওয়ার ট্রান্সমিশন, সিঙ্গেল পাওয়ার ইজ ট্রান্সমিটেড টু ওভার এ লাইন, ইলেকট্রিক লোকোমোটিভ, আদার রোলিং স্টক। আমাদের যেখানে যেখানে একটা মানে ট্রেনের যেখানে যেখানে লোকোমোটিভে যে যে পার্ট গুলোতে আমার পাওয়ারটা দরকার, সিঙ্গেল ফেজ পাওয়ার, সেটা আমি ট্রান্সমিট করতে পারছি। ঠিক আছে, এবং আমরা এখানে মেইনলি যেটা ব্যাপার সেটা হচ্ছে হাই ভোল্টেজ, 3 ফেজ হাই ভোল্টেজ থেকে গ্রিড সিস্টেম থেকে আমরা এটাকে ইজিলি আমরা সিঙ্গেল ফেজ সাপ্লাই করতে পারি। ঠিক আছে, নেক্সট ওয়ান আমি আসছি এই নিউমেরিক্যালটা। এই নিউমেরিক্যালটা কিন্তু আমাদের যে ম্যাক্সিমাম স্পিডের যে অঙ্ক সেটার মতোই। ঠিক আছে, এখানে বলে দিয়েছে ভেলোসিটি ম্যাক্সিমাম বলে দিয়েছে, ভিএ বলে দিচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। আমরা জাস্ট এই কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করছি, আর কিচ্ছু করিনি। ঠিক আছে, সব দিয়ে দেওয়া আছে, 36 কিলোমিটার পার আওয়ার, এখানে অ্যাক্সিলারেশন দেওয়া আছে, রিটার্ডেশন দেওয়া আছে, সব কটাকে আমরা জাস্ট মিটার পার সেকেন্ড স্কোয়ারে কনভার্ট করেছি। সব পেয়ে যাওয়ার পরে আমরা কি দরকার, ম্যাক্সিমাম স্পিড দরকার হলে আমার এই ফর্মুলাটা দরকার, এটাকে দরকার। ঠিক আছে, একে দরকার, যখনই দরকার তখন আমাদের টাইমও দরকার। টাইম মানে আমরা কি দেখলাম, আগের বারটা দেখলাম কি ছিল, ডি বাই ভিএম, এটা আমরা পেয়েছিলাম যখন এই পোর্শনটাতে এখানে যখন টাইমের কথা হচ্ছে তখন ডি বাই ভিএম পেয়েছিলাম। সেই ফর্মুলা থেকে আমি এটা পেয়ে যাবো, আর আমার 10 সেকেন্ড অলরেডি বেরিয়েছে। 2000 আমার দেওয়া আছে, 2 কিলোমিটার ডিস্টেন্স বলে দেওয়া আছে। কে আমাকে বার করে নিতে হবে, কে ফর্মুলা কি ছিল, একটু আগে বললাম 1/2 আলফা প্লাস 1/2 বিটা ছিল, সেটাকে ক্যালকুলেট করে এভাবে 1% সমস্ত ক্যালকুলেশন করে জাস্ট পুট করে দিলে আনসারটা বেরিয়ে যাবে। ঠিক আছে, অঙ্কগুলো প্র্যাকটিস করবে যেভাবে দেওয়া আছে, কিছুই না, ওই ফর্মুলাটা মনে রাখতে হবে, আর কি প্রসেসে ওইটাকে ম্যাক্সিমাম স্পিডটা বের করা হয়েছে সেই প্রসেসটা দেখে দিলেই তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। হ্যালো, ক্লাস শেষ হয়ে গেছে? না না, ক্লাস তো পড়াচ্ছি না, রেকর্ড করছি রে। দাঁড়া 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 দাঁড়া, পজ কর। তো এভাবে আমাদের হয়ে যাবে। নেক্সট আমি আসছি রিজেনারেটিভ ব্রেকিং। এখানে অনেক কিছু লেখা আছে, ডোন্ট প্যানিক। এখানে যেটা রয়েছে সেটা মেনটুকু আমরা দেখবো যে কোন পোর্শনটা আমাদের দরকার। আমাদের থিওরির জন্য অনেক কিছু লিখতে হয়, তো মেন পোর্শন যেটা সেটা একটু বলি। সেটা হচ্ছে যে হোয়াট ইজ রিজেনারেটিভ ব্রেকিং, তাতে কি হয়, আমাদের ফার্স্টে কি কি করা হয় আমি মুখে আগে বলি। সেটা হচ্ছে যখন আমাদের মোটর স্পিডটা সিনক্রোনাস স্পিডের থেকে বেড়ে যায়, ঠিক আছে, বা যে মানে যে টোটাল স্পিড যেটা পাচ্ছি মোটরে, যখন আমি সাপ্লাই দিচ্ছি যে স্পিডটা পাচ্ছি সেটা যখন ব্যাক ইএমএফ যেটা জেনারেট করছে সেটা গ্রেটার দ্যান সাপ্লাই ভোল্টেজ হয়ে যায়, তখন কি করে এই কারেন্ট রিভার্স হয়ে যায়, দেন মোটর স্টার্ট অ্যাক্টিং অ্যাজ এ জেনারেটর। ঠিক আছে, এবার এই জেনারেটেড পাওয়ার ইজ ফেড ব্যাক টু দ্য সোর্স। মানে আমরা মানে পরিষ্কার কথা যদি বলি তাহলে রিজেনারেটিভ ব্রেকিং মানে হচ্ছে যেটা আমি আউটপুট পাচ্ছি সেখান থেকে জেনারেটেড পাওয়ার ইজ ফেড ব্যাক টু দ্য সোর্স, আবার সোর্সেই ফিরে যাচ্ছে। এই যে সোর্সে ফিরে যাচ্ছে এটাতে কিন্তু এনার্জি ওয়েস্টেজ অনেক রিডিউস হচ্ছে। তাহলে কি কি হয় বেসিক্যালি, রিজেনারেটিভ ব্রেকিং এ যখন স্পিডটা এক্সিড করে যায় সিনক্রোনাস স্পিডের থেকে বেশি, বা আরো পরিষ্কার করে বললে ব্যাক ইএমএফ হুইচ ইজ জেনারেটেড বিকামস গ্রেটার দ্যান সাপ্লাই ভোল্টেজ, হুইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। রিজেনারেটিভ ব্রেকিং এর ক্ষেত্রে এখানে আমি একটু দেখাই, এখানে বলি রিজেনারেটিভ ব্রেকিং হিয়ার, এই রিজেনারেটিভ ব্রেকিং এর ক্ষেত্রে এখানে in case of regenerative braking, back EMF generated becomes greater than supply voltage. Okay, তাহলে যখনই ব্যাক ইএমএফ ইজ গ্রেটার দ্যান সাপ্লাই ভোল্টেজ হবে তাহলে আমার কি হবে, কারেন্ট রিভার্স হবে, কারেন্ট উইল বি রিভার্স অ্যান্ড দেন মোটর স্টার্ট অ্যাক্টিং অ্যাজ এ জেনারেটর। জেনারেটর অ্যাক্ট করা মানে কি, জেনারেটর অ্যাক্ট করা মানে যে পাওয়ারটা জেনারেট করছে দ্যাট ইজ ফেড ব্যাক টু দ্য সোর্স, reducing the energy wastage. That is the basic working principle of regenerative braking. এবার রিজেনারেটিভ ব্রেকিং ডিসি মোটরে যে ইউজ করছি সেটাকে আমি ট্র্যাকশনে ইউজ করছি। ট্র্যাকশনে আমি কখন ইউজ করছি, যখন আমার কাইনেটিক এনার্জি অফ দ্য মোটর ইজ স্লো ডাউন, মানে আমি কি করছি ট্রেনটাকে এবার ব্রেক বসবো, পোস্টিং পিরিয়ডে আছে, এই সময় আমার দরকার রিজেনারেটিভ ব্রেকিং। আমি পাওয়ার সাপ্লাইটা কাট করে দিচ্ছি কোন এরিয়াতে, পোস্টিং এ। তাহলে যখন আমার এখানে কি হচ্ছে, মোটর ভেলোসিটি এক্সিস দ্য সিনক্রোনাস স্পিড আন্ডার লোড, তাহলে ব্যাক ইএমএফ এখানে সাপ্লাই ভোল্টেজের থেকে বেড়ে যাচ্ছে, এই যে একই কথা, রিভার্স মোটর দ্য কারেন্ট ডিরেকশন। ঠিক আছে, তাহলে পাওয়ার ব্যাক টু দ্য সাপ্লাই সোর্স, যখন এই সাপ্লাইতে ব্যাক করে যাচ্ছে তাহলে আমার সেক্ষেত্রে কি হচ্ছে, আমার ট্রেনে এক্সট্রা সাপ্লাই বা এক্সট্রা এনার্জি কনজাম্পশনটা হচ্ছে না, আমি এটাকে ইউজ করতে পারবো।
motor act as a generator during braking, converting the kinetic energy of the motor into electrical energy. Generator এর যা কাজ মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করা, ঠিক আছে? তাহলে আমরা এগুলো যে কোনো ইলেকট্রিক্যাল ভেহিক্যাল, রেলওয়ে, এলিভেটর এগুলোতে আমরা ইউজ করতে পারবো, এন্ড দিস ইজ ভেরি হাইলি এফেক্টিভ। এবং ইলেকট্রিক ট্রাকশনের মেন ফিচার গুলোর মধ্যে এটা একটা অন্যতম ফিচার, যেটাতে রিজেনারেটিভ ব্রেকিং, কোস্টিং এরিয়াতে রিজেনারেটিভ ব্রেকিং এ আমি যখন সাপ্লাই কাট করে দিচ্ছি, মোটর রিজেনারেটিভ ব্রেকিং এর জন্য মোমেন্টাম প্লাস রিজেনারেটিভ ব্রেকিং এই দুটো কারণে ট্রেন অটোমেটিক রান করতে পারে। লাস্ট ওয়ান একটা নিউমেরিক্যাল, এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে ছিল, সেটা হচ্ছে আমরা 600 ভোল্ট ডিসি, ঠিক আছে? এখানে এগুলো সব ইনপুট গুলো দেওয়া আছে। তোমাদের কি করতে হবে, একটা খুব ইজি অঙ্ক, দেখে অনেক কিছু মনে হচ্ছে। তো কি আছে, ফার্স্টে একটা ভোল্টেজ দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, এগুলো দেওয়া আছে আমার। এই যে 600 ভোল্ট ডিসি এগুলো দেওয়া আছে, 600 ভোল্ট ডিসি, এটা হচ্ছে আমার স্পিড 48 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তাহলে যখন 48 কিলোমিটার পার আওয়ার, তখন কারেন্ট কত? 100 অ্যাম্পিয়ার। ওকে, এবার মোটরের ইকুয়েশন কি? ভি মাইনাস আই আর, ইভি ইকুয়ালস টু ভি মাইনাস আই আর, জাস্ট পুট ইট 540 ভোল্ট। তাহলে আমি ভোল্টেজ পেয়ে গেছি। এবার রেজিস্ট্যান্স আমার দেওয়া আছে, অ্যাজিউম রেজিস্ট্যান্স অফ মোটর অ্যান্ড ব্রেকিং রিওস্ট্যাট, দুটো রেজিস্ট্যান্স আমার দেওয়া আছে, জাস্ট কি করতে হবে, দুটোকে যোগ করতে হবে। তাহলে কি পাবো আমি? টোটাল রেজিস্ট্যান্স পাবো, পেয়ে গেলাম, ভোল্টেজ পেয়ে গেছি, রেজিস্ট্যান্স পেয়ে গেছি, কি পাবো? কারেন্ট পাবো, কারেন্ট পেয়েছি 150 অ্যাম্পিয়ার। এবার এই 1550 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে আমার কি চেয়েছে, কোশ্চেন কি চেয়েছে, ডিটারমিন দ্য ব্রেকিং টর্ক অ্যাট ব্রেকিং টর্ক, এটা তো তাহলে কত হবে? 150 অ্যাম্পিয়ারে ব্রেকিং টর্ক কি আছে? 930 দেওয়া আছে। যে চার্টটা দেওয়া আছে সেই চার্টের সাথে ম্যাচ করে আমাকে 930 নিউটন মিটার বের করতে হবে, ঠিক আছে? এই ছিল আজকে টোটাল ডিসকাশন। যদি কারোর কোনো কোয়ারি থাকে বা অনলাইন এন্ড অফলাইন মোডে ক্লাস জয়েন করতে চাও, তাহলে ফিল ফ্রি টু কন্ট্যাক্ট, নাম্বার দেওয়া রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিও, আর নতুন নতুন আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে জানিও আর কোন কোন টপিকের উপর ভিডিও তোমাদের দরকার। সো থ্যাংক ইউ।